আসতে পারি? প্রিয়ন্তী নিরস কণ্ঠে বলল। আয়। ইয়ামিন ভেতরে ঢুকে ঐশসীকে দেখেই কেমন একটা হোঁচট খেলো, থমকে গেল। লাল শাড়িতে মোড়ানো মেয়েটিকে তাজা লাল টিউলিপ ফুলের মতো লাগছে। সে হাঁ করে তাকিয়ে রইল এমনভাবে যেন ওইটুকু সময় সে জানেই না কোথায় হারিয়ে গিয়েছিল। প্রিয়ন্তী পুরো ব্যাপারটা খেয়াল করেছে। তার মুখ স্পাতের মতো শক্ত, থমথমে হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত আশঙ্কায় বুক কাঁপে। এই কথা আগে কেন চিন্তা করেনি সে? ইয়ামিন মুচকে এসে জানতে চাইল। রেডি? ঐশসী পলক ঝাঁকিয়ে মাথা নাড়ল, যেন লজ্জা পাচ্ছে। ইয়ামিন হাত বাড়িয়ে ইশারা করলো বাইরে। ঐশসী প্রিয়ন্তীর দিকে চেয়ে বলল, বাই। প্রিয়ন্তী জোরপূর্বক মুখে হাসি আনতে চায়, কিন্তু তার দুশ্চিন্তায় মাথা চক্কর দিতে শুরু করেছে তখন। এত বড় সর্বনাশ না হোক, কখনো না হোক। ইয়ামিনের মন দ্বিতীয়বার ভাঙুক তা প্রিয়ন্তী কখনো চায় না। ছেলেটা এবার আর সহ্য করতে পারবে না। তারা চলে যাওয়ার পরে দুশ্চিন্তায় কিছুই ভালো লাগছিল না প্রিয়ন্তীর। পারদিনের কাছে গিয়ে বলল, চলো একটু হেঁটে আসি বাইরে থেকে। পারদিন খুশি মনে রাজি হলো। নিশ্চয়ই। সারাদিন পারদিন প্রিয়ন্তীর সাথেই থাকে, রাতে শুধু ইয়ামিনের সাথে গিয়ে ঘুমায়। তারা সন্ধ্যায় রাস্তায় ঘুরতে বের হলো। একটা খোলা রেস্তোরাঁয় বসলো। তার দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে ফারদিন হাতের উপর হাত রেখে জানতে চাইল, কি হয়েছে আমার প্রিয়তমা? প্রিয়ন্তী হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। তার এমন কান্না দেখে থতমত খেয়ে থমকে গেল ফারদিন। বুঝতেই পারল না কি বলে সান্ত্বনা দিবে, কিংবা কারণ জিজ্ঞেস করবে কিভাবে। তবে তার মনে হলো এই মুহূর্তে প্রিয়ন্তী কথা বলতে চায় না, শুধু একটু ভরসার আশ্রয় চায়। তার ছটফট করা বিচলিত মুখটি দেখে সেটাই মনে হলো। তাই সে শুধু প্রিয়ন্তীর মাথাটা নিজের কাছে এনে বুকে চেপে ধরল। ইয়ামিন ড্রাইভিং সিটে বসেছে, তার পাশে তৃষ্ণা, কারণ সে সামনেই বসতে চায়। গাড়িতে সবসময় বাবার সাথে সামনে বসে অভ্যাস, এজন্যই জেদ ধরেছে। সুতরাং ঐশসীর আর ইয়ামিনের পাশে বসা হলো না, পেছনে যেতে হলো। এতেই যেন একটু স্বস্তি পেল ইয়ামিন। ভালো হয়েছে, এবার সে ঐশসীকে মন প্রাণ ভরেই দেখতে পারবে ভিউ মিররে। পাশে বসলে তো আর বারবার ফিরে দেখা যেত না। কি আশ্চর্য, ঐশসীকে দেখতে পাবে, এতে এমন খুশি লাগার কি আছে? ওই লাল শাড়িতে কিছু তো আছেই, ঐশসীর গায়ের সাথে মিশে জাদু সৃষ্টি করেছে। সে জাদুময় মায়াজালে আষ্টে পৃষ্ঠে যাচ্ছে ইয়ামিন। সাদা গাউন পরিহিত একটা মেয়ে গাড়ির জানালায় ঠকঠক করলো। ইয়ামিন গ্লাস নামাতেই সে হাস্য মুখে বলল, এখানে কয়জন আছে? আমি কি বসতে পারি? ঐশসী মেয়েটিকে চেনে, মোটামুটি জনপ্রিয় মুখ। ইউবান শেখের সাথে ভবিষ্যৎ সিনেমার নায়িকা হবে সে, এমন গুঞ্জন আছে। ঐশসী বলতে চাইল, আচ্ছা আসুন। কিন্তু বলতেই পারল না। এর আগেই সামনে থেকে ইয়ামিন বলল। না। মেয়েটির মুখ আধার হয়ে গেল সরাসরি প্রত্যাখ্যানে। ইয়ামিন ভদ্রতার হাসি দিয়ে বলল, আসলে জায়গা নেই, ইনস্ট্রুমেন্ট দিয়ে সিট ভরে গেছে। এই কথা বলেই ইয়ামিন গাড়িতে লাইট জ্বালালো। তখন দেখা গেল ঐশসীর বসার জন্যই এক টুকরা জায়গা খালি। বাকি জায়গা ক্যানভাস, কালার বক্স, বাদ্যযন্ত্রে ভর্তি। এর মধ্যে ভায়োলিন দেখে ঐশসীর ভেতর দামামা বেজে উঠল। মেয়েটি আফসোস নিয়ে বলল, উপস, তাহলে ঠিক আছে, আমি অন্য গাড়িতে যাচ্ছি। হুম। বাই ইয়ামিন। সে ঘুরে গিয়ে ইয়ামিনকে আলতো করে জড়িয়ে ধরল। এয়ার কিস করলো। ঐশসী বুঝতেই পারে না এসব করার কি দরকার। সে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ ভিউ মিররে নজর যেতেই দেখলো ইয়ামিন তাকিয়ে দেখছে। শরীর কেমন হালকা অবশ হয়ে ওঠে তার। নিজেকে ধাতস্থ করতে অযথাই ফোন টিপতে শুরু করে, তারপর আবারও আর চোখে তাকায়। এই তো ইয়ামিন নজর ফিরিয়েছে ড্রাইভিংয়ে ব্যস্ত হওয়ার জন্য। তাই এবার ঐশসী তাকিয়ে রইল ওর দিকে। হুম, আমরাই সবচেয়ে লেট হবো। আর ইউ স্লিপি? কোনো গাড়ি দেখা যাচ্ছে না কেন আশেপাশে? আমরা কি বেশি দ্রুত চলে যাচ্ছি নাকি? ইয়ামিন বলল, আর কিছু জানতে চায় না ঐশসী। দেরি হলেই ভালো। গাড়ির ভেতরে শুধু তারা। এই পথ কখনো শেষ না হোক। পাশের জিনিসগুলোতে হাত রেখে ঐশসী বলল, এত কিছু কেন নিচ্ছেন? ওখানে গিয়েও কি ছবি আঁকবেন আপনি? ইয়ামিন হেসে বলল। না, এগুলো জাস্ট সিট ব্লক করার জন্য। ঐশসী নীরব হাসল। এর মানে ইয়ামিন চায়নি এই গাড়িতে অন্য কেউ আসুক। গাড়িতে উষ্ণ পরিবেশ পেয়ে আরামে ঘুমের হাই তুলছে তৃষ্ণা। ইয়ামিন পাশ ফিরে জিজ্ঞেস করলো, No, I am bored.
তৃষ্ণা হাত ভাঁজ করে দায়সারার জবাব দিল। ঐশসী বলল, পিছনে আমার কাছে চলে আয় বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। কেন? আমি ঘুমিয়ে কি করব? তারপর একটু থেমে বলল, তোমার জন্য এসেছি, না হলে তো আসতামই না। ঐশসী একটু ভাবা চাকা খেলো, তারপর হেসে বলল, আমার জন্য মানে কি? আমি তো তোর জন্য এসেছি, তুই একটু ঘুরতে যেতে চেয়েছিলি, না হলে এত রাতে আমিও বের হতাম না। তৃষ্ণা বিরক্তির সাথে বলল, কিন্তু তুমি আমাকে শিখিয়ে দিয়েছো ফুফসকে ম্যানেজ করার জন্য। আমি তো ঘুমাতে চেয়েছিলাম, জোর করে আমাকে উঠিয়ে এনেছো। ইয়ামিন আঙ্কেলের সাথে তোমাকে নিয়ে গেলে নাকি আমি চকলেট পাবো? ডোন্ট লাই। পাপা বলেছে মিথ্যে কথা বলে দাঁতে ক্যাভিটি হয়। কথাটা বলেই দায়সারা ভাবে আবার হাই তুলল তৃষ্ণা। এবার আড়ষ্ট হয়ে চুপসে গেল ঐশসী। লজ্জায় হাঁ করে রইল। ভিউ মিররে তাকাতেই দেখল ইয়ামিনের ঠোঁটে এক বিন্দু শিশির কণার মতো মুচকে হাসি। সে এক বিন্দু হাসি ঐশসীর বুকে হাজারো বিন্দু লজ্জাময় পেনিল ঢেউ তুলে দিল। আজকে সে তৃষ্ণাকে চুপচাপ দেখে একটু অবাকই হয়েছিল, কিন্তু এই ছেলে তো চুপচাপ থাকার বস্তু না। এখন ঠিকই একটা বেফাঁস কথা বলেই ঐশসীকে বিপদে ফেলে দিল। সে এবার এই মুখ কোথায় লুকাবে? ওই তো ইয়ামিন এখনো হাসছে, দেখে মনে হলো মনে সব কথা জেনে ফেলেছে। শিট শিট। টপ টপ করে তুষার পড়া দৃশ্য, থমথমে নীরবতা, বাতাসে স্নিগ্ধ ছন্দ, ঘ্রাণ, মন কেমন করা সৌন্দর্য চারিদিকে। তৃষ্ণা ঘুমিয়ে পড়েছে। বারবার তার মাথা হেলে পড়ে যাচ্ছিল। গাড়ির সিটের থেকে তার শরীরের আয়তন নগণ্য হওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই তাকে পেছনে আনা হয়েছে। ঐশসী কোলে নিয়ে রেখেছে তৃষ্ণাকে। পাশে জিনিসপত্রের জন্য বসার জায়গা নেই। ভীষণ সুন্দর চাঁদমুখও একটা 8 বছরের বাচ্চা ছেলে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে ঐশসীর কোলে। অনবরত তার মাথায় হাত বোলাচ্ছে ঐশসী। কি ভীষণ নিষ্পাপ তার ছোট্ট বাবাটা। আলতো করে ঐশসী তৃষ্ণার গালে আর কপালে চুমু দেয়। দৃশ্যটা ভিউ মিররে দেখতে থাকে ইয়ামিন। ড্রাইভিংয়ের ফাঁকে বারংবার চোখ তুলে তাকায় সে। ঐশসী ঝাপসা জানালা দিয়ে মুগ্ধ চোখে দেখে তুষারপাতে নৈসর্গিক রূপ। ছোট ছোট পাপ বলের মতো সাদা তুষার। সে হিমবাহের দেশে এসে তুষার ফুলের এই অনিন্দ সৌন্দর্যের প্রেমে পড়ে গেছে। তবে শুধু কি তুষারের প্রেমেই পড়েছে, আর কারো নয়? কথাটা ভেবেই একবার চোখ তুলে তাকালো ইয়ামিনের দিকে। মুহূর্তে চোখাচোখি হয় তাদের। দুজনই অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নেয়। প্রতিটি মুহূর্ত এত ভালো লাগছে কেন? বুকের বাম পাশে অবশ হয়ে আসছে কেন? এত নীরবতাও তো সহ্য হচ্ছে না আর। কেমন ব্যাকুলতা বেড়ে যাচ্ছে। নিজের বুকের কম্পন স্বাভাবিক করতে ঐশসী কথা শুরু করলো। এই জায়গাটা অনেক সুন্দর, আমি আগে কখনো নিজ চোখে এমন তুষারপাত দেখিনি। ভাগ্যিস আজ দেখতে পাচ্ছি, না হলে রহস্যময় পৃথিবীর এই অলীক সৌন্দর্য অজানাই রয়ে যেত। ভালো করে দেখাতে চাও? গাড়ি থামাবো? আদুরে কণ্ঠে প্রশ্ন করে ইয়ামিন। ঐশসীর মন দুলে ওঠে মুগ্ধতার আবেশে। মাথা নাড়ে সে। ইয়ামিন একটা সুন্দর নিরাপদ জায়গা দেখে গাড়ি থামালো। ঐশসী এখন গাড়ি থেকে নেমে হাত দিয়ে তুষার স্পর্শ করবে। পাশে থাকবে ইয়ামিন। কি সুমধুর মুহূর্ত, সারা জীবন মনে রাখার মতো ঐশ্বরিক স্মৃতি। ভেবেই বিবশ হয় দেহ, চেয়ে যায় মন প্রাণ উথাল পাথাল সুখের আলোড়নে। ইয়ামিন ঘুরে এসে দরজা খুলে দিল। ঐশসী একটু ইতস্তত করে বলল, কিন্তু তৃষ্ণা। ইয়ামিন হাত বাড়িয়ে বলল, আমার কোলে দাও। ঠিক তখন একটা পাতলা তুষার বিন্দু এসে ইয়ামিনের চোখের পাতায় লেপ্টে যায়। এক চোখ বুঝে হালকা হাসি ইয়ামিন। কি সুন্দর লাগে সে দৃশ্য। এই সুন্দর জায়গা ছেড়ে আমাকে 8 দিন পরেই চলে যেতে হবে, কি আশ্চর্য তাই না? অন্যদিকে প্রিয়ন্তী আপু এমন সুন্দর জায়গায় সারা জীবন কাটাবে। আমার না খুব ঈর্ষা হচ্ছে তাকে এই মুহূর্তে। ঐশসী মহাবিষ্ট গলায় বলল। ইয়ামিন চোখটা মুছে তাকায় তৃষ্ণার দিকে। পরক্ষণেই মাথা ঝাঁকিয়ে বলল, আমারও। আপনারও? ঐশসী অবাক হয়ে অচিরেই শুধালো আবার, প্রিয়ন্তী আপুকে আপনি ঈর্ষা করছেন? আপনিও তো চাইলেই থাকতে পারেন এখানে যতদিন ইচ্ছা। প্রিয়ন্তী না, তৃষ্ণা। ইয়ামিন তার দৃষ্টি তখনও তৃষ্ণার উপর নিবদ্ধ রেখেছে। ঐশসী তাকালো তৃষ্ণার দিকে। ছেলেটা 2 হাতে তার গলা জড়িয়ে ধরে আছে, মাথা লেপ্টে রেখেছে তার বুকে। ঐশসী
আঙ্গুলগুলো বিচরণ করছে তৃষ্ণার মাথায়। ইয়ামিনের বাক্য শুনে আঙ্গুলের সেই বিচরণ থেমে যায়। সে অবাক দৃষ্টিতে তাকায়। কি? ইয়ামিনের ঘোর কাটে। কিছু না বলেই সে ছো মেরে তৃষ্ণাকে কেড়ে নেয় অশুষির কোল থেকে। যেন তৃষ্ণার ওখানে বসে থাকাটাই তার সহ্য হচ্ছে না কোনো মতে। অশুষি হাঁ করে থাকে। লজ্জার উষ্ণ পরশ এসে ছড়িয়ে যায় চোখে মুখে। শরীরে বয়ে যায় তীক্ষ্ণ স্রোত। কেমন অদ্ভুত এক অস্থির অনুভূতি টালমাটাল করে দেয় ভেতর থেকে। নিবিষ্ট হয়ে পড়ে সে। কখন কি ভেবেছিল কারো কথার দ্বারা এইভাবে ভেতর থেকে এলোমেলো হবে সে? অনুভূতির সমুদ্রে ভেসে কিনারা হারাবে। তাও আবার কে সেই মানুষটা? ইয়ামিন ইব্রাহিম। ভাবতেই অবাক লাগে। দুজন পাশাপাশি দাঁড়ায়। ঐশী হাত বাড়িয়ে শীতল শুভ্র তুষার স্পর্শ করে, গালে মাখে। তারপর মুগ্ধতায় চোখ বুজে হেসে ওঠে। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোনো সৌন্দর্যে আর মন বসে না ইয়ামিনের। সেলোটেপের মতো মনটা আটকে যায় রূপসীর হাসিমাখা জাদুতে। ঐশী তখন তৃপ্তিমাখা কণ্ঠে বলল, আমি এত সুন্দর দৃশ্য কখনো দেখিনি। তখন ইয়ামিন তার বুকের বাম পাশে হাত রেখে বলল, আমি তো দেখছি। ফোনটা বেজে ওঠে হঠাৎ। ঐশী ঘুরে তাকায়, দেখে ইয়ামিন তৃষ্ণাকে গাড়ির সিটে রেখে ফোন রিসিভ করছে। তারপর যত দ্রুত সম্ভব কথোপকথন শেষ করে ফোন রেখে দেয়। তবে কথার বিষয়বস্তু শুনে মনে হয় জরুরি ব্যাপার। ঐশী জানতে চাইলেও কি হয়েছে? ভেনু থেকে কেউ ফোন করেছিল? ইয়ামিন দায়সারাভাবে বলল, ওরা পৌঁছে গেছে, অনুষ্ঠান শুরু হয়েছে, এটাই। আপনাকে যত দ্রুত যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, তাই না? ইয়ামিন মাথা নেড়ে বলল, ওরা পৌঁছে গেছে, অনুষ্ঠান শুরু হয়েছে, এটাই। না গেলেও অসুবিধা নেই, এটা তেমন কোনো জরুরি বিষয় না। ঐশী হাসে। ইয়ামিনের না বলা অদৃশ্য বাক্যটিও শুনতে পায়। এই মুহূর্তে ঐশীর খুশির থেকে কিছুই জরুরি নয় তার কাছে। এটাই তো তার পাগলের মতো খুশি লাগে। তবু একটু পর বলল, অনেক হয়েছে, চলুন এবার আমরা যাই, না হলে আপনার ফ্যানরা আমায় অভিশাপ দিবে। ইয়ামিন ঐশীর দিকে নিষ্পলক তাকিয়েছিল। এবার মুখ ফিরিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, আমার যেতে মন চাইছে না। কেন? তাহলে কি করতে মন চাইছে? ইয়ামিন আবারও তাকালো তার দিকে। ওই দৃষ্টি ঘায়াল করে দেয়। দম আটকে আসে প্রচণ্ড ভালো লাগায়। ঐশী নিজেকে সামলে নিল। ইয়ামিন ঠান্ডা স্বরে বলল, ভায়োলিন বাজাতে। এইটুকু বলেই গাড়ির ভেতর থেকে বের করে আনে বাদ্যযন্ত্র। কি ভয়ঙ্কর সুখে ঐশী হৃদয়টা যে আন্দোলিত হচ্ছে তা সে বোঝাতে পারবে না কাউকে। কেবল গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। এই অনুভূতি প্রকাশের ভাষা তার শব্দ ভাণ্ডারে নেই। তাই কিছু বলতেও পারে না মুখে। চুপচাপ শুনে যায় শ্রুতিমধুর সুর। ইয়ামিন একটু দূরে গিয়ে কাঁধের উপর ভায়োলিন নিয়ে বাজাতে শুরু করে। চোখ বন্ধ করতেই স্মৃতিপটে নেচে বেড়ায় ঐশীর হাসি মাখা মুখ। সে আবিষ্ট হয়ে বাজায়, নিজের সমস্ত আবেগ অনুভূতি ঢেলে দেয়। ঐশীর মনে হয় এর চেয়ে সুন্দর সুর পৃথিবীতে আর কোথাও নেই। বেশ কিছুক্ষণ ভায়োলিন শুনে সে হঠাৎ চোখ তুলে তাকাতেই বুকের ভেতর দুম করে উঠল। ইয়ামিন যেখানে দাঁড়ানো ঠিক তার উল্টো পাশ থেকে আসছে একটা গাড়ি। বড় বড় হেডলাইটের আলো আসছে। ইয়ামিনের চোখ বন্ধ, তাই সে দেখছে না। ভায়োলিনের শব্দে গাড়ির আওয়াজটাও শুনছে না। ঐশী এক উড়ে ছুটে যায়। গায়ের সমস্ত শক্তি একত্র করে ইয়ামিনকে ধাক্কা মারে, কিন্তু নিজেই পিছলে যায়। মাত্র কয়েক মুহূর্তের আকস্মিক ব্যাপারটায় তাল সামলাতে পারে না ইয়ামিন। ঠাস করে নিচে পড়ে যায়। ঐশীও পড়ে যায় তার পাশে। দুজনেই শীতল বরফের উপর গড়াগড়ি খেয়ে ভিজে ওঠে। ইয়ামিন কি মনে করে যেন হেসে দেয়। ঐশী বড় বড় চোখে তাকায়। গাড়িটা কোথায় গেল? ইয়ামিন হাসি মুখে প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি এক্স্যাক্টলি কি করতে চাচ্ছিলে? বরফে সাঁতার? ঐশী গাড়িটা আর খুঁজে পায় না। গায়েব হয়ে গেল নাকি? সে উঠতে নিলেই ইয়ামিন হাত টেনে পুনরায় শুইয়ে দেয় তাকে। উপরে তাকাতে বলে। ঐশী দেখে কালো আকাশ থেকে অঝরে নক্ষত্র ঝরে পড়ছে। লক্ষ কোটি তারা ঝলমলে বিশাল আকাশটার অন্যরকম সৌন্দর্যের রহস্য সে আবিষ্কার করে আজ। যে ভয়ঙ্কর সৌন্দর্য আগে কখনো দেখা হয়নি। হা হা করে চেয়ে থাকে ঐশী। ইয়ামিন নিজের মাথার পেছনে হাত রেখে হাসি মুখে ভাবে, আজ তার জীবনে শ্রেষ্ঠতম রাত। শুধু এমন একটা স্বপ্নময় রাতের আশাতেই জীবনে গত 26টি শীতকাল পার করেছিল। আজ এই 27তম শীতে সার্থক হলো। হ্যাপি উইন্টার সিজন ইন ইয়োর এন্টায়ার লাইফ। কংগ্রাচুলেশনস ইয়ামিন ইব্রাহিম।
বিড়বিড় করে ইয়ামিন। অশুষি হঠাৎ অস্থিরতা ভরা কণ্ঠে বলল, কিন্তু গাড়িটা কই গেল? আমাদের দিকে তো আসছিল একটু আগে। ইয়ামিন উঠে বসলো, শ্বাস ছেড়ে বলল, কোথায় কোথায় গাড়ি? ওই তো ওই দিক থেকে। অশুষিও উঠল। তার হাতের ইশারাকে অনুসরণ করে সেদিকে তাকায় ইয়ামিন। তারপর ছোট্ট করে দম নিয়ে বলল, এটা ওয়ান ওয়ে রোড, ওদিক থেকে কোনো গাড়ি আসবে না এখানে। যদি আসেও তো এই দিক থেকে আসবে। তাহলে আমি যে দেখলাম। তুমি মনে হয় ওই পাশের রোড দেখেছো। অন্ধকার তো, তাই আই ইলিউশন হয়েছে তোমার। নিজের করা বোকামিতে লজ্জা পায় অশুষি। মাথা নিচু করে বলল, সরি, আপনাকে ফেলে দিলাম। ব্যথা পেয়েছেন? আমার কিচ্ছু হয়নি, কিন্তু তুমি তো কাঁপছো। অশুষি নিচের দিকে তাকায়। পাতলা শাড়িতে ঠান্ডায় মরে যাচ্ছে সে। গায়ে ওভারকোট ছিল, কিন্তু গাড়িতে ওঠার পর সেটা খুলে রেখেছিল, আর পরা হয়নি। এই মুহূর্তে গা ভিজে ওঠা মারাত্মক ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। অশুষি নড়তেও পারছে না, কথা বলতে নিলেও দাঁতে দাঁত লেগে আসছে। ইয়ামিন তাকে হাত ধরে উঠালো। তার ওই স্পর্শ এত উষ্ণ। ইয়ামিন তার গায়ে হাত রেখে বলল, শাড়ি অনেকটাই ভিজে গেছে দেখছি, এটা খুলে ফেলা উচিত। কিন্তু গাড়িতে গিয়ে চেঞ্জ করো। শাড়িটা খুলে আমার জ্যাকেটটা পরো, তারপর তোমার ওভারকোট পরো, তাহলেই হবে। নিজের জ্যাকেট খুলে বাড়িয়ে দেয় ইয়ামিন। অশুষি দ্বিধাজড়িত হয়ে বলল, কিন্তু আমি আপনার জ্যাকেট নিলে আপনার তো ঠান্ডা লাগবে। আমাকে নিয়ে ভাবতে হবে না, তোমার চেয়ে আমার অবস্থা ভালো। অশুষি আর কিছুই বলে না। ইয়ামিনের গায়ে লেদারের জ্যাকেট, তাই সেটা ভেজে নেই। তার কথা মতোই কাজ করে অশুষি। ততক্ষণ ইয়ামিন তৃষ্ণাকে কোলে নিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এত কিছুর মাঝে তৃষ্ণার ঘুম ভেঙে গেছে, তবে সে উঠতে চাইছে না। চোখ বন্ধ করে কোলে পড়ে থাকতেই তার ভালো লাগছে। অশুষির চেঞ্জ করা হয়ে গেলে ডাকলো। ইয়ামিন এসে তৃষ্ণাকে অশুষির কোলে দিতে নিলেই সে ক্ষেপে উঠল। সে কি বাচ্চা যে কারো কোলে শুবে? নিজের মতো পেছনের সিটে এসে লম্বালম্বি শুয়ে পড়ল। তারপর ঘন হাই তুলল। ঘুম গভীর ঘুম পাচ্ছে তার। ইয়ামিন জিনিসপত্রগুলো প্রয়োজনে সরালো। অশুষি তখন বলল, আপনি ঠান্ডায় কাঁপছেন। ইয়ামিন সামনে যেতে যেতে দুই হাত ভাঁজ করে শরীর গুটিয়ে বলল, অসুবিধা নেই, আল ম্যানেজ। আপনি চাইলে আমার শাড়িটা গায়ে জড়িয়ে রাখতে পারেন। এই কথা বলে অশুষি জিভ কাটে। ধুর, কি বলল? ইয়ামিন হাসে আর শুধায়। ভেজা শাড়ি? সরি। অশুষি বারবার লজ্জা পাচ্ছে। তার মাথায় কাজ করছে না কেন আজকে। ইয়ামিন ড্রাইভিং সিটে বসলে সেও বসে পাশে। তারপর হঠাৎ চোখে চোখ রেখে আবেগপ্রবণ কণ্ঠে বলল, আপনার ভায়োলিনের সুর আমার হৃদয় হরণ করেছে। এইটুকু বলেই ঝুঁকে আসে অশুষি। নিষ্পলক তাকিয়ে থাকে। ইয়ামিন বিমোহিত হয়ে দেখে অশুষির গাঢ় দৃষ্টি, গায়ের সুবাস ভীষণ মিষ্টি। এত নেশা যাকে কয়েক মুহূর্ত কি হয়ে যায় তা সে জানে না। অশুষির অনেক কাছে তার। ইয়ামিন ঘাড়ের উপর হাত রেখে আরও কাছে টেনে আনে। অশুষির চোখ বুজে ফেলে লজ্জায়। ইয়ামিন বিবশ হয়ে জাদুময় হাসি তৈরির ওই চমৎকার ঠোরজোড়ায় চুমু বসাতে নিলেই চেঁচিয়ে ওঠে তৃষ্ণা। তার প্রস্রাবের প্রবল বেগ চেপেছে। টয়লেট বলে অস্থির হয়ে ওঠে। ইয়ামিন ব্যস্ত ভঙ্গিতে পেছনে যায়। অশুষির হাত পা কাঁপতে থাকে। দুই হাতে মাথা চেপে ধরে মুখ গুটিয়ে নেয় সে। ঘাসের উপর তুষারের টুকরোগুলো মেঘের মতো দেখাচ্ছে। সাদা মেঘ যেন গলে গলে পড়ছে আকাশ থেকে। পারদিনে কাঁধে মাথা রেখে উদাস ভঙ্গিতে সেদিকেই তাকিয়ে থাকে প্রিয়ন্তী। একটু পর ফারদিন তার কাঁধে হাত রাখে। প্রিয়ন্তী চোখ তুলে তাকালেই সে আঙ্গুল তুলে দেখায় একটা ছোট্ট বাচ্চা কেমন বরফ ধরতে পেরে আনন্দে নেচে নেচে হাসছে। দৃশ্যটা দেখেই হেসে ওঠে প্রিয়ন্তী। মন ভালো হয় তার। ফারদিন ফিসফিস করে বলল, বিয়ের পর আমাদের একমাত্র মিশন হলো ফুটফুটে বাচ্চা নিয়ে ঘর ভরে ফেলা। প্রিয়ন্তীর এবার শব্দ করে হেসে উঠল। সেই হাসির দিকে চেয়ে থেকে পরদিন সময় নিয়ে জানতে চাইল, এবার কি বলা যায় কেন মন খারাপ ছিল আমার প্রিন্সেসের আম্মুর? প্রিয়ন্তীর মুখের হাসি ম্লান হয় খানিক। তখন পরদিন তাকে কাছে টেনে বলল, থাক, বলতে হবে না, তাও আবার মন খারাপ করো না। প্রিয়ন্তী এবার বলল, আমি ভালোবাসি তোমাকে ফারদিন। আমিও ভালোবাসি। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ শঙ্কা নিয়ে সে উচ্চারণ করল, ইয়ামিন উশসীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। পরদিনের ভ্রু কুচকে আসে। অবাক হয়ে বলল, এ কথা কোথা থেকে এলো? আমি আজকে সন্ধ্যায় ওদের ডেকেছি।
আমার আর কিছু বুঝতে বাকি নেই। আমি নিশ্চিত যে ওদের মধ্যে কিছু হয়ে গেছে। কি হয়েছে? ফারদিনের কণ্ঠ ভীত শোনায়। প্রিয়ন্তী নিজেকে সামলে বলল, যা ভাবছো তা না, আমি জাস্ট মন আদান প্রদানের কথা বলছি। উষু খুব ভালো মেয়ে, আর আমার ভাই ইয়ামিনও খুব ভালো। তারা কখনো ভুল কিছু করবে না, কিন্তু মনের উপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই, তাই না? করুণ দেখায় প্রিয়ন্তীর দৃষ্টি। ফারদিন হেসে ফেলে বলল, এতে এত টেনশনের কি আছে? আর মন খারাপ করার মতোই বা কি হলো? বরং আমার তো মনে হচ্ছে ব্যাপারটা সুন্দর, ওদের দুজনকে দারুণ মানাবে। প্রিয়ন্তী কঠিন দৃষ্টিতে চেয়ে বলল, তুমি যতটা সুন্দর ভাবছো, এই ব্যাপারটা তার চেয়েও অসুন্দর, বিভৎস, নিষ্ঠুর। ফারদিন অবাক হয়ে তাকিয়ে থেকে ঠোঁট উল্টায়। কিছুই বোঝে না। প্রিয়ন্তীও আর কিছু বলতে চায় না, মাথায় হাত চেপে ধরে রাখে। তাদের বিয়ের প্রোগ্রাম দ্রুত এগিয়ে আনা উচিত। কোনো অঘটন ঘটার আগে ও শশীকে বাংলাদেশে পাঠাতে হবে। তৃষ্ণা টয়লেটে ঢুকেছে, পাবলিক টয়লেট, তাই আমিনও ভেতরে যেতে চেয়েছিল, কিন্তু তৃষ্ণা রাজি হয়নি। সে কারো সামনে টয়লেট করবে না, জানালো সে নাকি একাই সব সামলাতে পারবে। সত্যি তাই হলো। সুন্দরভাবে কাজ সেরে টিস্যুতে হাত মুছে বেরিয়ে এলো। কপালে সামান্য কুঞ্চন। ঘুম ভাঙার পর তার মেজাজটা একটু খারাপ থাকে, অল্পতেই অধৈর্য লাগে। ইয়ামিন হাসি মুখে বলল, ডান। তৃষ্ণা বলল, ইয়েস, ডান। এই কথা বলেই হাত দিয়ে থামস আপ দেখালো। ইয়ামিন হেসে ফেলল। তার হাসি দেখে কিছুক্ষণ পর হেসে ফেলল তৃষ্ণা নিজেও। মিষ্টি মুখে দুষ্ট ছেলেটার হাসি এত সুন্দর। দীর্ঘ হাসির সাথে বেরিয়ে এলো তার গেজ দাঁত। হঠাৎ করে চিলিক দিয়ে উঠল ইয়ামিনের বুক। এই প্রথম তৃষ্ণাকে হাসতে দেখেছে। এই হাসি দেখেই মনে পড়ে যায় উষ্ণতার কথা। উষ্ণতার মুখেও গেজ দাঁত ছিল, সেও এইভাবেই হাসতো। সব সময় গোমরা মুখে থাকা মেয়েটি যখন হাসতো, দেখতেই কি যে ভালো লাগতো। তাদের শেষবার দেখা হওয়ার মুহূর্তটি মনে পড়ে। সেদিন ইয়ামিন উষ্ণতাকে কথা দিয়েছিল আর কোনো দিনও মুখোমুখি হবে না। সব কেমন এলোমেলো হয়ে আসে। হুট করে জীবনের বিষাক্ততা অনুভব হয়। তৃষ্ণা হেঁটে চলে যাচ্ছে দূরে। ইয়ামিন দাঁড়িয়ে দেখতে থাকে। ওদিকে কদম বাড়ানোর বল পায় না আর। একটু পর বাচ্চা ছেলেটা গাড়িতে উঠে গেলেই ইয়ামিন বিপরীত দিকে হাঁটতে শুরু করে। কোথায় যাচ্ছে তা সে জানে না, শুধু জানে তার সুন্দর স্বপ্নটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাস্তবতার নিকষ অন্ধকারে আছড়ে পড়ছে সে। এবার তাকে ওই সুন্দর স্বপ্ন থেকে বের হতেই হবে। ইয়ামিন হঠাৎ হাঁটার গতি বাড়িয়ে দেয়। একসময় ছুটতে শুরু করে। গাড়িতে একা বসে হাঁসফাঁস করছে ঐশী। আয়নায় চোখ যেতেই মনে পড়ে একটু আগের ঘটনা। ঘন শ্বাস ফেলে শান্ত হতে চায় সে। ভায়োলিন হাতে নেয়, একা একাই বাজানোর চেষ্টা করে। এমন সময় গাড়ির কাছে কড়া নাড়ে তৃষ্ণা। দরজা ঠেলে সে ভেতরে ঢুকতেই ঐশী ইয়ামিনকে দেখার জন্য লাজুক ভঙ্গিতে আর দৃষ্টিতে বাইরে তাকালো এবং অবাক হয়ে দেখলো সেখানে কেউ নেই। তোর আঙ্কেল কোথায়? তৃষ্ণা হাই তুলে বলল, জানি না, আমার সাথে তো আসেনি। মনে হয় তার বরটা পেয়েছে। বড়টা পেয়েছে মানে? টয়লেটের কথা বলছি। ঐশী মৃদু হাসলো, চোখ সরু করে বলল, দুষ্ট একটা। তারপর একটু হুকুচকে বলল, তোকে একা এত দূর ছেড়ে দিল, নিজে এসে দিয়ে যেতে পারতো যদি তোর কিছু হতো। কি হবে আমার? আমি একাই আসতে পারি। কৃষ্ণার মুখ বিরক্তিতে ছেয়ে যায়। তাকে কেউ ছোট বলে আন্ডারস্টিমেট করলে তার রাগ হয়। নিজেকে সে বয়সের তুলনায় না জানি কত বড় ভাবে। ঐশী ভায়োলিনে মনোযোগ দিল। বিয়ের পর সে সবার আগেই আমিনের থেকে ভায়োলিন বাজানো শিখবে। এই কথা চিন্তা করে শিউরে উঠল। কি ভাবছে, কতটা ভেবে ফেলেছে সে। অবশ্য আজকের এই রাতের পর তার পুরো দুনিয়াই বদলে গেছে। একটা ছন্দময় সুন্দর নতুন সম্পর্কে দৃঢ় আবির্ভাব টের পাচ্ছে। চারিদিকে কি অদ্ভুত সুগন্ধ, কি ভীষণ রঙিন এই রাত। ঐশী আজকের এই রাত কোনো দিনও ভুলবে না। বেশ খানিকটা সময় পার হয়ে যায়। এতটা সময় কি কেউ বাথরুমে বসে থাকতে পারে? ঐশীর কপালে দুশ্চিন্তার ভাঁজ গাঢ় হতে শুরু করলো। এখনো আসছে না কেন? তৃষ্ণা, তুই কি শিওর উনি টয়লেটে গেছে নাকি অন্য কোথাও? তৃষ্ণা কপাল গুটিয়ে কিছু চিন্তা করে বলল, টয়লেটই তো দেখলাম। আমার মনে হয় কনস্টিপেশন হয়েছে। বলেই হেসে উঠল সে।
ঐশী বালুনের ডাট দিয়ে তার মাথায় মৃত আঘাত করে বলল, ফাজিল একটা। হঠাৎ শব্দে দুজনে চমকে ওঠে। ইয়ামিনের সিটের কাছে মোবাইলটা রাখা, সেটাই শব্দ করছে। ফোনটা কি তার ধরা উচিত নাকি উচিত না, এই নিয়ে দ্বিধায় পড়ল ঐশী। তারপর কি মনে করে যেন ধরে ফেলল। হ্যালো? ওই পাশ থেকে একটা কোমল নারী কণ্ঠ বলল, হ্যালো, কে? ইয়ামিন কোথায়? উনি তো এখানে নেই। নেই মানে? তোমাদের একসাথে আসার কথা ছিল না? তুমি উশুসী না? হ্যাঁ, আমি উশুসী, কিন্তু এই মুহূর্তে উনি আমার পাশে নেই, টয়লেটে গেছেন। তোমরা কি ভেনুতে চলে এসেছো? আজ দেখা, দিন দিন দেখি তুই তৃষার থেকেও ছোট হয়ে যাচ্ছিস। ওই মেয়েটি চকারান্ত শব্দ করল, আফসোসে প্রায় আর্তনাদ করে উঠল। ওহ গড, কখন পৌঁছাবে তোমরা? এদিকে অডিয়েন্স পাগল করে ফেলছে। আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি সেই কখন শুরু হয়েছে, আমরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছি, অথচ তোমরা করছো কি ওইদিকে? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টয়লেট? সিরিয়াসলি? এটা সম্পূর্ণ ইংরেজি ভাষায় কথা বলছে। ঐশী বুঝতে অসুবিধা হয়নি। সে একটু কঠিন গলায় বলল, দেখুন, উনি মনে হয় আসতে চান না, কারণ এটা তো খুব জরুরি কিছু না। হোয়াট ডু ইউ মিন বাই জরুরি কিছু না? আর আসবে না মানে কি? তোমার কাজ হলো ওকে ঘাড় ধরে নিয়ে আসা, বুঝেছো? ইয়ামিন তার কেরিয়ারের ফার্স্ট অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে, আর তুমি বলছো এটা জরুরি না? তাহলে কোনটা জরুরি? গাড়িতে করে লং ড্রাইভে ঘুরে বেড়ানো? আশ্চর্য। ঐশী চমকে উঠল। বিস্ময় নিয়ে কিছু বলার আগেই মেয়েটি পুনরায় বলল, বিশ্বাস করো, আমি ইয়ামিনের ভালোর জন্যই বলছি। ছেলেটা তার কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস না, কিন্তু অ্যাজ এ গার্লফ্রেন্ড কিংবা কাছের মানুষ হিসেবে তোমার উচিত ওকে বোঝানো। তুমি যদি ওর মতো কেয়ারলেস হও, তাহলে ইয়ামিনের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে, যেটা তোমার নিজের জন্যও ভালো হবে না। তাই বোঝার চেষ্টা করো, ইয়ামিনকে বুঝিয়ে এখানে নিয়ে আসো। আজকের দিনের গুরুত্বটা ও যদি বুঝতো, তাহলে এরকম ইরেসপসিবল হতো না। কিন্তু সমস্যা হচ্ছে ও কিছুই বোঝে না। তোমার দায়িত্ব ওকে বোঝানো, না হলেই কি লাভ ওর কাছের মানুষ হয়ে? ঐশী জানে না তার এখন কি বলা উচিত। মেয়েটা তাকে ইয়ামিনের গার্লফ্রেন্ড বা কাছের মানুষ ভাবছে। এ নিয়ে লজ্জাও লাগলো, আবার অহংকারে শির উঁচুও হলো। সে কণ্ঠে কনফিডেন্স নিয়ে বলল, ঠিক আছে, উনি এলে আমি বলে দেখবো। শুধু বললেই হবে না, প্রমিস করো তুমি ইয়ামিনকে সময় মতো নিয়ে আসবে। 8 ঘন্টার মধ্যেই এখানে আসতে হবে। এবার কিভাবে আনবে সেটা তোমার উপর ছাড়া। ঐশী ফোন রেখে হাসলো। অদ্ভুত অনুভূতি হচ্ছে, নিজেকে বিশেষ কিছু মনে হচ্ছে। কিন্তু এই ব্যাপারটাও কেমন। ইয়ামিন একবারও তাকে এত বড় গুরুত্বপূর্ণ দিনের কথাটা বলল না। গাড়ি থেকে নামার কথা চিন্তা করতে নিলেই দেখলো দূরে লম্বা একটা কালো অবয়ব। মুখে হাসি ফুটলো ঐশীর। ইয়ামিন আসছে। ইয়ামিনের চোখ মুখ লালচে, মাথা চুলগুলো ভিজিয়ে পেছনে টেনে রেখেছে। দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। ঐশীর শরীর ঝিমঝিম করে। এই মানুষটা তার একান্ত হতে যাচ্ছে, বিশ্বাসই হয় না। গম্ভীর মুখ নিয়ে ড্রাইভিং সিটে বসলো ইয়ামিন। এই শীতের মধ্যে সে হাত মুখ কেন ধুয়েছে তার কারণ বোধগম্য হলো না। ঐশী মুচকি হাসি নিয়ে বলল, আজকে আপনার লাইফের এত বড় একটা দিন, অথচ আপনি আমায় জানালেন না। ইয়ামিন যেন ঐশীর কথাই শুনতে পায়নি এমন একটা ভাব করে পেছনে তাকালো। তারপর ভারী কণ্ঠে বলল, পেছনে যাও তুমি, তৃষ্ণার সামনে আসুক। তার রসকসীন আচরণে ঐশী অপ্রস্তুত হলো। কপাল কুচকালো। তৃষ্ণা উঠে বসতে বসতে বলল, আমার খুব ঘুম আসছে না, কিন্তু আমি এখানেই ঠিক আছি। ইয়ামিন আর কোনো কথা না বলে গাড়ি চালু করলো। ঐশী অবাক দৃষ্টিতে জানতে চাইলো, ওকে সামনে আসতে বললেন কেন? কোনো সমস্যা? ইয়ামিনের চোখ সামনে নিবদ্ধ, চোয়াল শক্ত। সে একটু চুপ থেকে শান্ত ভঙ্গিতে উচ্চারণ করল, না। ঐশী সহজ গলায় বলল, আপনি আমায় বললেন না কেন? আজ আপনি প্রথমে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন, কি স্পেশাল মোমেন্ট। আর একটু হলেই হ্যাম্পার হতে যাচ্ছিল আমার জন্য। প্লিজ এখন সময় নষ্ট না করে দ্রুত ভেন্যুতে চলুন, হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে। ইয়ামিন চোখ বুঝে ভাঁজ ফেলে তাকালো। মানে কিসের অ্যাওয়ার্ড? ভারী কাঠখোট্টা শোনায় ইয়ামিনের কণ্ঠ। তার আচরণে রূঢ়তা ঐশীর কেমন অদ্ভুত লাগে। হঠাৎ করে টয়লেট থেকে ফেরার পর কি হয়েছে তার? একটা মেয়ে ফোন করেছিল, সে বলে এটা আপনার লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ড।
গুজবও হতে পারে। কে ফোন করেছিল? আমি নাম জিজ্ঞেস করিনি, তবে কণ্ঠটা পরিচিত। হবে হয়তো কোনো স্টার। শুনুন, আপনার যাওয়া উচিত। ফ্যানরা অধীর আগ্রহ নিয়ে আপনার অপেক্ষায় আছে। ইয়ামিন কথা বলে না। তাকে দুশ্চিন্তাগ্রস্ত এবং গম্ভীর দেখায়। কিছুটা বিরক্তও মনে হয়, অথচ চোখ দুটো লাল। অশুষির চোখ এমন লাল হয় যখন সে কাঁদে। ইয়ামিনকে দেখে বোঝার উপায় নেই যে সে রেগে আছে নাকি সত্যি কেঁদেছে। গাড়ি গন্তব্যের কাছে থামতেই এত মানুষের ভিড় দেখে অশুষি থতমত খায়। পৃথিবীতে পিঁপড়ের চেয়েও মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে মনে হয়। গাড়ির দরজা খুলতে দেরি হয়, কিন্তু মানুষের হামলে পড়তে দেরি হয় না। এতজনের চাপ নিতে না পেরে ধপাস করে লবিতে পড়ে যায় ইয়ামিন। কাঁধে ভীষণ ব্যথা হয় তার। ঐশী কোনো মতে তৃষ্ণাকে নিয়ে ভিড় থেকে বের হয়ে এসেছে। এত মানুষকে কি দমানো যায়? সবার চোখে বাণী। তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, অন্তত একবার নিজের প্রিয় তারকাকে জড়িয়ে ধরবে বলে। তারা ধমক শুনেও চুপসায় না, বরং দ্বিগুণ আবেগ নিয়ে তেড়ে আসে। সেই অপ্রীতিকর পরিস্থিতি ভাষায় বর্ণনা করার মতো না। অবশ্যই প্রচণ্ড অস্বস্তি হয়। প্যারিসেও এত ভিড় কেন থাকবে? এটা তো ইন্ডিয়া বা বাংলাদেশ না। ইয়ামিনের জনপ্রিয়তা সম্পর্কে কোনো ধারণাই তাহলে তার ছিল না। এমনি এমনি কি অ্যাওয়ার্ড পাচ্ছে? অথচ ব্যাপারটা নিয়ে ইয়ামিন নিজে কত উদাসীন। অশোষীবার বুঝতে পারে ইয়ামিন কেন আসতে যায়নি। প্রথমত তাকে দেখেই বোঝাই যাচ্ছে তার মন খারাপ। কেন মন খারাপ তা অবশ্য অশোষী এখনও ধরতে পারছে না, কিন্তু মন খারাপের মধ্যেই তাকে মাথা ঠান্ডা করে প্যান্টে সামলাতে হচ্ছে। কেউ তার মনের অবস্থা বোঝার চেষ্টা করছে না। অবশেষে না পারতেই সে বলেই ফেলল, প্লিজ ডোন্ট টাচ মি, লিভ মি। গার্ডরা সাথে সাথে ধাক্কা ধমক দিয়ে মানুষদের সরাতে শুরু করে। ইয়ামিন গটগট করে ভেতরে চলে যায়। কারোর সাথে ছবিও তোলে না, কাউকে অটোগ্রাফও দেয় না। এই ব্যাপারটা তার ইমেজের উপর মারাত্মক প্রভাব ফেলবে। কালকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে যে ইয়ামিন ইব্রাহিম অহংকারী, ভক্তদের সাথে খারাপ ব্যবহার করেছে। অথচ ভেতরের খবর কেউ জানে না। অশোষী নিজেও তো জানে না, কিন্তু সেই ইয়ামিনকে বোঝে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে, সেলিব্রিটি হওয়া সহজ কাজ না। তাদেরকে সাধারণ মানুষেরা সাধারণ ভাবতে পারে না, অথচ তারাও রক্ত মাংসে মানুষ। ব্যক্তিগত জীবন, অনুভূতি, মেজাজ তাদেরও আছে। তারা কোনো পাবলিক প্রপার্টি না। ইয়ামিনের পাশে বসেছে সে, তার পাশে তৃষ্ণা। ক্যামেরা বারবার তাদের দিকে তাক করা হচ্ছে। অশোষী মুখটিকে কুল পাচ্ছে না। ভাগ্যে শাড়ির নিচে জিন্স প্যান্ট পরেছিল, আসলে প্যান্ট ছাড়া শাড়ি পরতেই পারে না। তাই এখন শাড়ি খুলে ফেলায় ওভারকোটের সাথে জিন্স প্যান্ট খুব মানিয়ে গেছে। চারপাশে কত স্টার, নায়িকারা কত গ্ল্যামারাস, সবাই অশোষীর সাথে কথা বলতে আসছে, যেন আজকে স্পেশাল গেস্ট সেই। অশোষী প্রিয় নায়িকা প্রিসিলা পর্যন্ত একবার এসে তাকে জড়িয়ে ধরে বলল, তোমার সাথে আলাপ করার খুব ইচ্ছে ছিল। কেমন আছো মিষ্টি মেয়ে? পেইন্টিংয়ের থেকেও বাস্তবে বেশি সুন্দর তুমি। অশোষীর মুখ লজ্জায় ভরে ওঠে। সে কখনো ভাবেইনি নিজের প্রিয় নায়িকার সাথে এভাবে তার দেখা হবে। প্রিসিলা নিজেই এসে তাকে আলিঙ্গন করেছেন। এটা কোনো স্বপ্ন নয় তো? অশোষী কাপা স্বরে বলল, আপনার সব মুভি দেখি আমি ম্যাম। আপনি আমার ফেভারিট স্টার। প্রিসিলা চোখ বড় করে নিজের বুকের উপর হাত রাখে, তীব্র আনন্দ মেশানো গলায় বলল, ও মাই গড, আই অ্যাম ব্লেসড। অশোষীর খুব ভালো লাগে। সবাই তার সাথে ছবি তুলতে থাকে। ইয়ামিনের গার্লফ্রেন্ড হিসেবে একটা বিশেষ সুবিধা সে পাবে, এটা আগে আশা করেছিল, কিন্তু এতটাও আশা করেনি। কেউ আবার তার দিকে ঈর্ষান্বিত নজরে তাকায়। সিনিয়র অ্যাক্টরদের সাথে তার বেশ ভালো আলাপ জমলেও ইয়াংস্টাররা তাকে খুব বেশি পাত্তা দেয় না। জোর করে হাসি মুখে কথা বলে মুখ ফিরিয়ে নেয়। তাদের মধ্যে অহংকার বেশি, তবে এটা ঈর্ষাও হতে পারে। তাদের এত সুন্দরী তারকা থাকতে ইয়ামিন একটা সাধারণ মেয়ের সাথে কেন প্রেম করবে? এটাই কি ঈর্ষার মূল কারণ? ব্যাপারটা কি তাদের ইগো হার্ট করে? অ্যাওয়ার্ড সেরেমনির মূল আকর্ষণ শুরু হয়েছে। এখনই বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে। সেজন্য বিখ্যাত সিনিয়র অ্যাক্টর মধুবালাকে ডাকা হয় স্টেজে। তিনি সানন্দে ঘোষণা করেন সিঙ্গারের নাম সাফওয়ান জোসমান। কিছুক্ষণে নীরবতা, তারপর করতালি আওয়াজে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। অশোষীর মন বিষণ্ণতায় ছেয়ে যায়। শুধু তার না, আশেপাশের মানুষের মুখভঙ্গিও বদলে যায়। প্রিসিলা তো চাপা স্বরে বলেই ফেলল, ও শিট, সব জায়গায় পলিটিক্স। যে মেয়েটি অশোষীকে
ফোন করেছিল সে বলল, আমি ভাবতে পারিনি এরকম হবে। নিজের কানে শুনেছিলাম সবচেয়ে বেশি ভোট ইয়ামিন পেয়েছে, অথচ তাকে পুরস্কার দেওয়া হয়নি। সাফওয়ান জোসমানকে টাকা দিয়ে আনা হয়েছে, তারা এমন কেন করলো আমি বুঝতে পারছি না। একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়, কিন্তু ক্যামেরার সামনে কেউ কিছুই বলতে পারে না। সাফওয়ান নিজেও জানতেন এবার বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডটা শুধু ইয়ামিন ইব্রাহিমের। তবুও তিনি স্টেজে গেলেন এবং শুকনো হাসি দিয়ে পুরস্কার গ্রহণ করলেন। ঐশী তার পাশে একজন বিখ্যাত ইউটিউবারকে জিজ্ঞেস করলো, এমনটা কেন হলো? উনি কেন পুরস্কার পাচ্ছেন? মেয়েটার নাম আজরা। সে বলল, কারণ উনি সিনিয়র স্টার আর ইয়ামিন ইব্রাহিম ইয়াংস্টার। ইয়াংস্টার বলে কি অ্যাওয়ার্ড পাবে না? এটা কেমন কথা? আজরা বাঁকা হেসে বলল, সে যদি কোনো স্টার কিড হতো তাহলে অ্যাওয়ার্ড পেতে অসুবিধাই হতো না, কিন্তু সে একটা সাধারণ ফ্যামিলির ছেলে হওয়ার কারণে অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হচ্ছে, অথচ তারই জনপ্রিয়তা তুঙ্গে। আসল কথা হচ্ছে এই অনুষ্ঠানের প্রডিউসারের সাথে সাফওয়ান জোসমানের সম্পর্ক ভালো। এটাই মিডিয়ার পলিটিক্স। ঐশী এত রাগ হয় সবকিছু ভেঙে ফেলতে মন চায়, অথচ ইয়ামিনকে দেখো কত নীরব আর শান্ত ভঙ্গিতে বসে আছে, যেন কিছুই হয়নি। তার জায়গায় ঐশী থাকলে এতক্ষণে এখান থেকে উঠে চলে যেত। অনুষ্ঠানের শেষ দিকে সব স্টাররা এসে ইয়ামিনকে জড়িয়ে ধরে। কীর্তি নামের একটা মেয়ে তো কেঁদেও ফেলে। মেয়েটি ইয়ামিনকে পছন্দ করত, প্রেমের প্রস্তাবও নাকি দিয়েছিল এমন গুঞ্জন আছে। ইয়ামিন প্রত্যাখ্যান করায় এখন তারা ভালো বন্ধু। ইয়ামিন তার আশেপাশে সবাইকে বলছে এই অ্যাওয়ার্ড নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, বরং সে খুশি যে সাফওয়ানের মতো অভিজ্ঞ সিঙ্গার অ্যাওয়ার্ডটা পেয়েছে। তিনি খুবই গুণী শিল্পী, শুধু জনপ্রিয়তার উপর নির্ভর করে কাউকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত না। প্রকৃত গুণের কদর সবার করা উচিত। ঐশী বেশ হাসি পায়, কারণ এখানে উল্টো ঘটনা ঘটেছে। যাকে সবার সান্ত্বনা দেওয়ার কথা সে নিজেই সবাইকে সান্ত্বনা দিয়ে চলেছে। ইউভান শেখ ইয়ামিনের কাঁধ চাপড়ে বললেন, মনে মনে তিনি নিজেও ইয়ামিনকে ঈর্ষা করেন, কারণ বিখ্যাত ডিরেক্টর তাকে সিনেমার অফার দিয়েছেন, কিন্তু তাকে কনভিন্স করার চেষ্টা চলছে। যদি সে রাজি হয়ে যায় তাহলে মিডিয়া জগতে ইউভান শেখের দাপট কমে যাবে। এই ব্যাপারটা নিয়ে তিনি ভয় থাকেন, তবুও সবার সামনে মহান সাজার চেষ্টা করলেন। যাওয়ার পথে ঐশীদের গাড়িতে আরও কয়েকজন উঠে পড়ল। ইনস্ট্রুমেন্টগুলো গাড়ির ডিকিতে রাখা হলো। এবার ইয়ামিন সিট ব্লক করেনি। ঐশী অবশ্য আগেই ড্রাইভিং সিটের পাশে জায়গা দখল করে নিয়েছিল। ইয়ামিনের পাশে অন্য কেউ বসুক এটা সে চায় না। পেছনে জায়গা নেই। ইয়াংস্টার জিহাদ আহমেদ, কীর্তি, আজরা আর ফাতিন খান বসেছেন। আজরা আর ফাতিন খানের মধ্যে অ্যাফেয়ার চলছে এমন একটা গুঞ্জন উঠেছিল একবার। ব্যাপারটা যে সত্যি তা এখন বোঝাই গেল। পেছনে জায়গা হয়নি বলে তৃষ্ণাকে সামনে বসতে হয়েছে, তবে সে ঐশীর করে বসবে না, তাই তারা একই সিটে পাশাপাশি বসেছে। খালা ভাগ্নে দুজনে খুব রোগা পাতলা হওয়ায় সুন্দর জায়গা হয়ে গেছে। জিহাদ নানান কৌতুক বলে সবাইকে হাসানোর চেষ্টা করছে। বাকিরা হাসিতে ঢলে পড়ল। ইয়ামিনের মুখ গম্ভীর, যেন সে এই জগতে নেই। সবাই ধরেই নিয়েছে অ্যাওয়ার্ডের জন্য তার মন খারাপ, কিন্তু আসল খবর কেউ জানে না। একমাত্র ইয়ামিনের হৃদয় জানে কতটা পড়ছে সে। ইয়ামিন হঠাৎ একটা জায়গায় গাড়ি থামিয়ে বলল, এক্সকিউজ মি, আমি একটু পরে। জিহাদ বলল, কোথায় নামছো সিঙ্গার? আমিও আসবো নাকি? নো নিড। ঠান্ডা স্বরে এই কথা বলে ইয়ামিন চলে যায়। ঐশী কিছুক্ষণ চেয়ে থাকে। ইয়ামিনের হাব ভাব সুবিধার ঠেকছে না। সে ঐশীর সাথে একবারে কথা বলেনি, কারোর সাথেই প্রয়োজন ছাড়া কথা বলছে না। একটু পর ঐশীও নামে। এতক্ষণ গাড়িতে বসে অবলোকন করছিল ইয়ামিন রাস্তার ওই পারে গেছে। ঐশী তাকে অনুসরণ করে যায়। একটা পাবের মধ্যে ঢুকে কিছু বোতল কেনে ইয়ামিন, তারপর সেগুলো ভালো মতো প্যাকেট করায়, যাতে বাইরে থেকে কেউ বুঝতেই না পারে। ঐশী অবশ্য তাকে ধরতে পারে না। এর আগেই ইয়ামিন তার জিনিস নিয়ে ফিরে আসে। মাঝপথে ঐশীকে পেয়ে একটু চমকায় সে, তারপর জিজ্ঞেস করলো, তুমি কেন নেমেছো? আপনার আসতে দেরি হচ্ছিল তাই আমার টেনশন লাগছিল। কি হয়েছে আপনার? ঐশীর দৃষ্টি কোমল, চেহারা একটা মায়া ভাব লেপটে আছে। ইয়ামিন অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, কিছু না, চলো যাই। ঐশী হাত ধরে থামায় তাকে। দাঁড়ান। ইয়ামিন চোখ তুলে তাকায়। ঐশী তরল গলায় বলল, আমি জানি আপনার মন খারাপ। আপনি অ্যাওয়ার্ডের বিষয়টা আগেই জানতে পেরেছিলেন তাই না? এই জন্যই আগে থেকে মন খারাপ করেছিলেন। কীর্তি আপু বলছিল এটা নাকি সবার জন্য স্বপ্নের মতো।
আপনার স্বপ্নটা ভেঙে গেছে, তাই একটু মন খারাপ করা স্বাভাবিক, কিন্তু মোটেও হাল ছাড়বেন না প্লিজ। আপনাকে সবাই ভীষণ পছন্দ করে। একদিন দেখবেন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যে সাফওয়ান জোসমানও আপনাকে ছুতে পারবে না। ইয়ামিন তাকিয়ে থাকে। সে নাম যশ খ্যাতি কিছুই চায়নি জীবনে, শুধু একটা সাধারণ জীবন চেয়েছিল, পরিপূর্ণ ভালোবাসায় ভরা একটা সুখের জীবন। সেটুকু কপালে নেই। এর যে আফসোসের ব্যাপার আর কি হতে পারে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধু বলল অশিসি ভাবলো ইয়ামিনের মনের বিষণ্ণতা কাটানো দরকার। সামান্য একটা অ্যাওয়ার্ডের জন্য সে মন খারাপ করে থাকবে, এটা কেমন কথা। অশিসি ইয়ামিনের হাতের উপর হাত রাখলো। আমি আপনার পাশে সব সময় থাকবো, আপনার খুশির জন্য যা করতে হয় সবটা করব। এতদিন আপনি আমার খেয়াল রেখেছেন, এবার আমার পালা। শোধ দিতে চাও? রাশভারী কণ্ঠে জানতে চাইল ইয়ামিন। নিশ্চয়ই চাই। অশিসি মাথা নেড়ে হাসলো। কিভাবে শোধ করবে? আপনার মন যেন ভালো হয় এমন কিছু করব। ইয়ামিন তাচ্ছিল্য ভঙ্গিতে মৃদু হাসলো। এই মুহূর্তে পৃথিবীর কারো সাধ্য নেই তার মন ভালো করার। স্বয়ং সৃষ্টিকর্তা তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা তার জন্য নিষিদ্ধ। তার নিয়তিতে সুখ নামের কোনো উপাদান নেই। তাহলে কার সাধ্যে আছে তাকে সুখী করার? তবু সে বলল, কি করবে তুমি? অশিসি কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখে তার একরাশ মায়া। ইয়ামিন তাকায় না ওই চোখের দিকে, দৃষ্টি ফিরিয়ে নেয়। তখন অশিসি খুব আলতো করে ইয়ামিনের গালে চুমু দেয়। চমকে ওঠে ইয়ামিন। অশিসি চাপা স্বরে বলল, মন খারাপ কমেছে? তারপর জবাবের অপেক্ষা না করে দ্রুত সামনে হাঁটতে থাকে। ভেতরটা ঢিপ ঢিপ করছে তার। ইয়ামিন দাঁড়িয়ে থাকে স্থির মূর্তির মতন। স্বগোক্তি করে বলল, না। তারপর বুকের কাছে হাত রেখে বলল, বেড়ে গেছে। আগের চেয়ে আরো অনেক মন খারাপ আর হতাশ লাগছে এখন। তুমুল তৃষ্ণায় খা খা করা গলায় এক ফোঁটা পানি পড়লে কারো তৃষ্ণা মেটে না, বরং পানি খাওয়ার আকাঙ্ক্ষাই আরও বেড়ে যায়। ইয়ামিনের ক্ষেত্রেও এটাই হয়েছে। তার তৃষ্ণা বহু গুণ বেড়ে গেছে। আগের চেয়েও বেশি তোলপাড় শুরু হয়েছে মনে। নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে ক্রমশ। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। তাকে অশিসির সাথে সরাসরি কথা বলতে হবে। মেডিসনের সামনে গাড়ি থামে। সবার আগে নামলো ইয়ামিন, তারপর জিহাদ, আজরা, কীর্তি, ফাতিন খান। প্রত্যেকেই পর্যায়ক্রমে ইয়ামিনকে জড়িয়ে ধরে আজকের ঘটনার জন্য সান্ত্বনা দেয়। ইয়ামিন বিরক্ত গলায় বলে সে এসব নিয়ে ভাবতে চায় না। সবাই যে যার মতো চলে যায় রুমে। সবশেষে নামে ঐশসী আর তৃষ্ণা। এতক্ষণ তৃষ্ণা খুব ছটফট করছিল। গাড়ি থেকে নামতে সে ঐশসীর হাত ছেড়ে ভেতরে দৌড়াতে থাকে। ঐশসী উচ্চ গলায় বলল, আস্তে বাবা, পড়ে যাবি। কে শুনে কার কথা। তৃষ্ণা ফটাফট ভেতরে ঢুকে যায়। সে রুম খুঁজে নিতে পারবে এই বিষয়ে সন্দেহ নেই। তাই ঐশসী আর তাকে নিয়ে বিচলিত হয় না। নরম দৃষ্টিতে ইয়ামিনের দিকে তাকায়। ইয়ামিন তার জিনিসগুলো ডিকি থেকে বের করায় ব্যস্ত। মুখের অবস্থা খুব মলিন, যেন তার মধ্যে প্রাণ নেই। এখনও এতটুকু হাসতে দেখা যায়নি তাকে। এভাবে ঐশসীর ভালো লাগছে না। অ্যাওয়ার্ডকে এমন জিনিস যার জন্য হাসি ভুলে যেতে হবে। ইয়ামিনের হাতে ক্যানভাস দেখে ঐশসী প্রশ্ন করল, আপনি আমার ছবি আঁকবেন না? কখন আঁকবেন? তারপর সে চমৎকার করে হাসল, যেন তার হাসি দেখে ইয়ামিনের মন ভালো হয়। অথচ তার প্রতিটি কথা হাসি ইয়ামিনের মনে বিষেদে গাঢ়ত্ব বাড়িয়ে দিচ্ছে। ইয়ামিন নিশ্চল কণ্ঠে বলল, এখন আমি খুব টায়ার্ড, সকালে এসো, তখন কথা হবে। গুড নাইট। ঐশসীর হাসিটা মুছে যায়। ইয়ামিন তাকে পরক্ষে চলে যেতে বলছে। ইয়ামিন রাফিকে ডাকে। সে এসে জিনিসগুলো ভেতরে নিয়ে যেতে সাহায্য করতে থাকে। ঐশসী নিচু স্বরে বলল, গুড নাইট। তারপর ধীর পায়ে হেঁটে রুমে চলে এলো। কিছুই ভালো লাগছে না তার। রুমে আসার পর মনে পড়ে শাড়িটা গাড়িতেই রয়ে গেছে। সিটের একপাশে ভাঁজ করে রাখিছিল। আবার কি যাবে? ঐশসী গেল না। পরে নিয়ে আসতেই হলো। আপাতত ইয়ামিনকে একটু একা থাকতে দেওয়াই ভালো। মন খারাপের সময় মানুষের একাকিত্ব দরকার হয়। ইয়ামিন গাড়ি পার্ক করার সময় ঐশসী শাড়িটা খেয়াল করে, সাথে সাথেই লুফে নেয়। এই শাড়ির খোঁজে নিশ্চয়ই অশু আসবে তার কাছে, কিন্তু সে দেবে না, বলবে খুঁজে পায়নি। ঐশসীকে পাওয়ার স্বপ্ন সে দেখতে পারে না। অন্তত তার কাছে একটা শাড়ি থাকুক। ঐশসী ক্লান্তি অনুভব করছে। একটু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে থাকবে, এটাই তার পরিকল্পনা। তৃষ্ণা আইপ্যাড নিয়ে বসে গেছে। কি ক্লান্ত লাগে না?
অশুষি বিরক্তি প্রকাশ করলো। তৃষ্ণা দ্বিগুণ বিরক্তি নিয়ে তার দিকে চেয়ে অন্যদিকে ঘুরল। অর্থাৎ সে এই মুহূর্তে মনোযোগ দিয়ে গেম খেলবে, কারো কথাই শুনবে না। অশুষি ঘরে ঢুকতেই দেখল প্রিয়ন্তী উপর হয়ে শুয়ে আছে বিছানায়। তার মুখভঙ্গি অভিব্যক্তিহীন, কেমন যেন ফ্যাকাশে লাগছে। আজকে সবারই মন খারাপের দিন নাকি? অশুষি নিজেরও কেমন বিষণ্ণ বোধ হচ্ছে। সে বিছানায় এসে বসতেই প্রিয়ন্তী ভাবলেশহীন গলায় বলল, তোর আপু ফোন করেছিল, আমি বলেছি তুই আর তৃষা ঘুমাচ্ছিস, এখন একবার ফোন দিয়ে কথা বলে নে, আর ওরা যেন বুঝতে না পারে তোরা এতক্ষণ বাইরে ছিলিস। প্রিয়ন্তীর কণ্ঠে কেমন একটা পেশাতে সুর। অশুষি চুপসে যায়। উষ্ণতাদের ফোন দিয়ে তৃষ্ণাকে নিয়ে ভিডিও কলে কথা বলে কিছুক্ষণ। তারপর ডোনাদের ফোন করে। ডোনা কিছুক্ষণ গল্প করে তৃষ্ণার সাথে, তারপর অশুষির সাথে। অশুষি এক পর্যায়ে বলল, শিমলা আন্টি কোথায়? সে তো এখানে নেই, তার ছেলের সাথে কথা বলছে ল্যাপটপে, ডাকবো? অশুষি ফোন রেখে একটু স্বস্তি অনুভব করলো। মায়ের সাথে কথা বললে নিশ্চয়ই ইয়ামিনের মন ভালো হবে। সে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকতে নিলেই প্রিয়ন্তী ডাকলো, শোন। হ্যাঁ বলো আপু। প্রিয়ন্তীর চোখ দুটো লালচে, মুখভঙ্গি শক্ত। সে বলল, কাল আমরা সুইজারল্যান্ড চলে যাচ্ছি, সকালে ট্রেনে টিকিট কাটা হয়েছে। এখনই গোছগাছ শেষ করে ফেল, যেন সকালে লেট না হয়। আমি ঘুমাচ্ছি, লাইটটা অফ করে দিস। কথা শেষ করে প্রিয়ন্তী কম্পিউটারের নিচে ঢুকে যেতে উদ্যত হলো। তখনই অশুষি তড়িঘড়ি করে বলল, ইয়ামিনও কি যাবে আমাদের সাথে? চোখ তুলে গরম দৃষ্টিতে তাকালো প্রিয়ন্তী। তখন অশুষি সংশোধন করলো। মানে ইয়ামিন ভাইয়া? প্রিয়ন্তী কঠিন গলায় বলল, সে কেন যাবে? তার কি আমাদের সাথে যাওয়ার কথা ছিল? তাছাড়া এখানে তার অনেক কাজ আছে। আমাদেরও তো এত দ্রুত যাওয়ার কথা ছিল না। এখানে এসেছি মাত্র 2 দিন হয়েছে। আমরা সবাই তো একসাথে বেরও হইনি একবার। শপিং যথেষ্ট হয়েছে, আর লাগবে না, এবার আমরা ফিরছি। প্রিয়ন্তী তার বক্তব্য শেষ করে চোখ বোঝার আগে অশুষি প্রস্তাব করলো, চলো না কাল একবার বের হই আমরা। সুইজারল্যান্ড না হয় রাতে ট্রেনে যাব, সময় তো আছেই। সকালেই কেন যেতে হবে? এত কিসের তাড়া? প্রিয়ন্তী ধমকের স্বরে বলল, আমার থেকে বেশি বোঝার চেষ্টা করছিস তুই। আমি বলেছি সকালে যাব, তার মানে সকালই। প্রিয়ন্তী রিমোট দিয়ে লাইট নিভিয়ে চোখ বুঝল। অশুষি দাঁড়িয়ে আছে মূর্তির মতন। হঠাৎ তার কি হয়েছে? এমন রেগে আছে কেন? তৃষ্ণা আইপ্যাডে গেমস খেলছে। সে আলোতেই আশপাশটা একটু দেখা যাচ্ছে। অশুষি সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিল আবারও। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো প্রিয়ন্তী। উফ, তোর সমস্যাটা কি? অশুষি প্রিয়ন্তীর সামনে এসে হাঁটু কেড়ে বসলো। অনুরোধ করে বলল, প্লিজ আপু, অন্তত আর একটা দিন থাকি প্লিজ। ইয়ামিন ভাইয়ার মন একদম ভালো নেই আজ আবার শোতে। কথা শেষ হওয়ার আগে প্রিয়ন্তী ধমকানি দিয়ে উঠল, আমার ভাইয়ের মন ভালো কি খারাপ তা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? তোকে কি ওর মন ভালো রাখার দায়িত্ব দেওয়া হয়েছে? বল, হয়েছে? অশুষি থতমত খায়, চুপ হয়ে যায় বিস্ময়। প্রিয়ন্তী উঠে বসে বলল, বেশি বাড়াবাড়ি করিস না অংশু। কোথায় ইয়ামিন আর কোথায় তুই? একটু বুঝে শুনে কদম ফেলার চেষ্টা কর। যে জিনিস জীবনে সম্ভব না সেটা নিয়ে অযথা স্বপ্ন দেখিস না। দিন শেষে কষ্ট তুই পাবি। আমি নিজের জন্য বলছি না, তোকে সাবধান করছি। অশুষি কয়েক মুহূর্ত হাঁ করে চেয়ে রইল। তারপর ঢোক গিলে বলল, তুমি যা বলতে চাও পরিষ্কার করে বলো আপু। আমাদের মেলামেশাটা কি তোমার পছন্দ হচ্ছে না? প্রিয়ন্তী ক্ষুব্ধ গলায় বলল, এটা কি পছন্দ হওয়ার মতন বিষয়? তুই নিজে জানিস না তুই কি করছিস? তোর কি কোনো আক্কেল নেই? ইয়ামিনের সাথে তোর পরিবারের একটা খারাপ অতীত আছে, সেটা নিশ্চয়ই ভুলে যাসনি। তখন না হয় তুই 8-9 বছরের বাচ্চা ছিলি, কিন্তু এখন আর তুই বাচ্চা না। তাহলে কেন অবুঝের মতন অনিশ্চয়তায় পা বাড়াচ্ছিস? অশুষির চোখে অশ্রু টলমল করে। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করলো। তারপর বলল, ইয়ামিন তোমার ভাই হয়, তুমি কি চাও না সে একটু খুশি থাকুক? প্রিয়ন্তী এগিয়ে এসে বলল, আমি অবশ্যই আমার ভাইয়ের খুশি চাই। সে এমনিতেও মন ভেঙে বসে আছে। আমি চাই সে আবার কারো প্রেমে পড়ুক, নতুন করে কাউকে ভালোবাসুক। কিন্তু সেই মেয়েটা তুই হতে পারবি না অংশু, কারণ তুই ওর জীবনে এলে ওর জীবনটা নরক হয়ে যাবে, যেটা তুই নিজেও খুব ভালো করে জানিস। তাহলে কেন এত বড় ভুল করলি? প্রিয়ন্তী গর্জন করে উঠতে অশুষির চোখ থেকে দুফোঁটা জল কুড়িয়ে পড়ল।
পেছনে তৃষ্ণা আইপ্যাড রেখে দিয়েছে, কাঁচুমাচু হয়ে দেখছে সব কিছু। হয়তো একটু ভয়ও পেয়েছে। ফুফসকে সে কখনো এভাবে চেঁচাতে দেখেনি, আর অ্যান্ডসকেও কাঁদতেও দেখেনি। এসব যখন হচ্ছে তার মানে নিশ্চয়ই পরিস্থিতি ভয়ঙ্কর। এতটুকু বোঝার জ্ঞান তার আছে।